আসসালামু আলাইকুম। আজকে আমরা পরিমিতি ও পরিসংখ্যানের পঞ্চম অধ্যায় কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা পঞ্চম অধ্যায়ে যা যা শিখব তা হলো কেন্দ্রীয় প্রবণতা কি, এর প্রকারভেদ, গাণিতিক গড়, মধ্যমা, প্রচুরক এবং যে লাস্টে তিনটা প্রমাণের বিষয় আছে সেই তিনটা আজকে প্রমাণ করা শিখব। প্রথমে যদি কেন্দ্রীয় প্রবণতার কথা বলি, কেন্দ্রীয় প্রবণতা যদি বইয়ের ভাষায় বলতে যাই কি আছে যে অবিন্যস্ত তথ্যসমূহকে গণসংখ্যা বিন্যাসে বিন্যস্ত করলে দেখা যায় তথ্যগুলো কেন্দ্রের মাঝামাঝি দেখা যায় যে তথ্যগুলো বিন্যাসের মাঝামাঝি স্থানে ঘনীভূত হয়। তথ্যের এরূপ কেন্দ্রে ঘনীভূত হওয়ার প্রবণতাকে হলো আমরা কি বলতেছি কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতার প্রকারভেদ, কেন্দ্রীয় প্রবণতা হলো 5 প্রকার। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের একক কয়টা? 5 প্রকার। 5 প্রকার। এর মধ্যে প্রথমটা হলো গাণিতিক গড়। গাণিতিক গড় একে হলো এম দ্বারা প্রকাশ করা হয়। এরপরটা হলো জ্যামিতিক গড়। জ্যামিতিক গড় একে জিএম দ্বারা প্রকাশ করা হয়। এরপরটা হলো 3 নম্বর তরঙ্গ গড়। একে হলো এইচএম দ্বারা প্রকাশ করা হয়। আর তারপরটা হলো মধ্য এবং 5 নম্বরটা হলো প্রচুরক। মধ্যকে আমরা কি দিয়ে প্রকাশ করি? মধ্যকে প্রকাশ করা হয় এম এ দিয়ে, মিডিয়াম। আর প্রচুরককে হলো এম ও দ্বারা প্রকাশ করা হয়। এটা হলো কেন্দ্রীয় প্রবণতার যে 5টা ধাপ আছে সেই 5টা ধাপ, মানে যে 5টা প্রকারভেদ আছে সেটা। এরপর যদি গাণিতিক গড়ের ক্ষেত্রে আসি, গাণিতিক গড়ের ক্ষেত্রে আমরা যদি একটা ম্যাথ দেখি তাহলে আমাদের এই বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে আমাদের ধারণাটা আরেকটু স্পষ্ট হবে আর কি। এখানে মান, এখানে গণসংখ্যা, এখন এখানে ধরি 10 থেকে 20, 10 থেকে 20, 20 থেকে 30 এবং 30 থেকে 40। এইখানে মানটা ধরলাম 5, এটা 7, এটা 9। এখন আমাদের গাণিতিক গড়ের ক্ষেত্রে সারণীটা কি হবে? সারণীটা আমরা এইভাবে লিখব যে এখানে আমাদের চারটা ঘর হবে। একটাতে থাকবে আমাদের মান, মানে শ্রেণীবৃত্তি যেটা থাকবে সেটা, আরেকটাতে গণসংখ্যা থাকবে, আরেকটা মধ্যমান থাকবে। মধ্যমান কিন্তু আমরা আগেই নির্ণয় করে আসছি যে মধ্যমানটা কি, যে একটা শ্রেণীর উচ্চ সীমা বৃহত্তর সংখ্যাটা আর ছোট সংখ্যাটা যোগ করার পর 2 দ্বারা ভাগ দিলে আমরা কি পাবো? মধ্যমানটা পাবো। মধ্যমানকে h দ্বারা প্রকাশ করতেছি আর গণসংখ্যা কি f, আর এটা হলো f(x) এর গুণফল। এটা হলো এইভাবে গেল। এখন কি আছে আমাদের 10 থেকে 20, গণসংখ্যা কত আছে? 5। তাহলে এটার মধ্যমান কত হবে? 20 আর 10 যোগ করলে 30 হয়। 30 কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে আমাদের মধ্যমান আসে 15। 20 থেকে 30 এর ক্ষেত্রে আমাদের গণসংখ্যা কত আছে? 7 এবং মধ্যমান এই ক্ষেত্রে আসবে কত? 25। এবং 30 থেকে 40 এর ক্ষেত্রে গণসংখ্যা 9 আছে এবং এই ক্ষেত্রে মধ্যমান আসবে 35। তাহলে এইভাবে আমাদের তাহলে fx গুণফল, এই গুণটা আমরা করে নেই। fx গুণ করলে আমরা কি পাবো দেখি। 15 সাথে 5 গুণ করলে 75, তারপর 25 এর সাথে যদি 7 গুণ করি তাহলে 175, এবং 35 এর সাথে যদি 9 গুণ করি, 35 এর সাথে যদি 9 গুণ করি তাহলে আমাদের আসছে 315। এখন এটা যদি আমরা যে মোট সমষ্টিটা নির্ণয় করি সামেশন fx, তাহলে আমরা সামেশন fx এর মানটা পেয়ে যাব। এই যেহেতু fx, তাহলে এই সামেশনটা মানে আমরা জানি যে সমষ্টি, এদের সমষ্টি বুঝে, তাহলে fx এর সমষ্টিতে তাহলে কত আসবে? এখানে 315 প্লাস 175। তোমরা যদি খাতায় এই অঙ্কটা তুলে নাও তাহলে তোমাদের সুবিধা হবে। এদের মোট কত আসে? 565। আর এখানে গণসংখ্যাটা কত? 7, 5, 12, 12, 21। তাই এটা হলো n এর মান।
যেটা আমরা তো আগে জানি যে একটা গাণিতিক গড়ের সূত্রটাকে সামেশন এফ এক্স ভাগ এন, এই এন এর মানটা হলো এটা, আর সামেশন এফ এক্স এর মানটা তো পাইলাম, তাহলে আমরা মানটা বসাই দিলে কত আসবে 565 ভাগ 21, তাহলে এটা দ্বারা ভাগ করলে কত আসে দেখি, 565 ভাগ 21, এখানে মানটা আমাদের কত আসছে 26.90, এটা আমাদের মান আসতেছে। তাহলে এদের গাণিতিক গড়ের মানটা কত হবে 26.90, এইটা হলো, এইভাবে আমরা গাণিতিক গড়টা নির্ণয় করব। এরপর এটা হলো গাণিতিক গড় গেল। এরপর যদি মধ্যমার ক্ষেত্রে আসি, মধ্যমার সংজ্ঞাটা আমরা প্রথমে যদি বলি, আশা করি তোমরা সব লিখে নিচ্ছ। এবার যদি গাণিতিক গড়ের ক্ষেত্রে আসি, মানে মধ্যমার ক্ষেত্রে আসি, মধ্যমাটা কি? মধ্যমাটা বোঝা যাচ্ছে যে মধ্যমা বলতে মানে মধ্যমান যে একটা থাকবে সেটাকে বোঝানো হচ্ছে। তাহলে মধ্যমার সংজ্ঞাটা কি বলতে পারি আমরা, যে কোন তথ্য সারির মানগুলোকে ঊর্ধ্বক্রমে বা নিম্নক্রমে সাজালে যে মানটা মানে মধ্য বরাবর আসে সেটাই হলো মধ্যমা, মানে যে মানটা মধ্যে অবস্থান করে সেটা হলো মধ্যমা। আর মধ্যমা কি দিয়ে প্রকাশ করতেছে আমরা? মধ্যমা হলো এম ই দ্বারা মধ্যমা প্রকাশ করা হয়। মধ্যমা তাহলে এম ই দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এর মধ্যমার ক্ষেত্রে একটা সূত্র আছে, মধ্যমার ক্ষেত্রে একটা সূত্র আছে যে n+1 ভাগ 2, এটা হলো মধ্যমার সূত্র, মধ্যমা নির্ণয়ের সূত্র, এততম পদ। এবং এটা একটা সূত্র গেল, এবং এই ক্ষেত্রেও আছে একটা বিন্যস্ত তত্ত্ব, আর একটা মানে একটা জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা কি হবে, আর বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের সূত্র কি হবে। এখন বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা যদি প্রথমে দেখি, বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের সূত্র হলো এটা, n+1 ভাগ 2, এটা হলো বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের সূত্র। তাহলে কি হলো n+1 ভাগ 2, এটা হলো বিজোড় সংখ্যার ক্ষেত্রে, বিজোড় সংখ্যা ক্ষেত্রে মধ্যমা হলো n+1 ভাগ 2। তাহলে বিজোড় সংখ্যা না, এখানে যদি একটা ম্যাথ দেই তাহলে আমরা বুঝবো, যে তথ্য সারি দেই, একটা 1 3 7 9 9 10, এটা একটা তথ্য সারি। এখন যদি বলে এটার মধ্যমা নির্ণয় করো, তাহলে কি নির্ণয় করবো? এখানে যদি আমরা সংখ্যাগুলো বলি, কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5, পাঁচটা সংখ্যা আছে, সংখ্যাগত 5। তাহলে এই পাঁচটা সংখ্যা আছে, পাঁচটা সংখ্যা আমাদের যে মোট মানটা থাকে সেটা মানটা কি হয় আমরা জানি, n এর মান হলো পদ সংখ্যা, মানে মোট যে মানটা থাকবে, মোট যে সংখ্যাটা থাকবে সেটাই হলো n এর মান। তাহলে মধ্যমা নির্ণয় করলে মধ্যমা কি হবে, n+1 ভাগ 2, তাহলে n এর মান কত 5, 5 + 1 ভাগ 2, তাহলে কত আসে 6 ভাগ 2 = 3। তাহলে তিনতম পদ যেটা আছে সেটাই হলো এই তথ্য সারির মধ্যমা। তিনতম পদ কত আছে, 1 2 3, এটা হলো 3 নম্বর পদ, 3 নম্বর পদ। তাহলে এদের কত আসে 7, এই 7টা তাহলে হবে এদের মধ্যমা। এই তিনটা মানে এই যে তথ্য সারি আছে এর মধ্যমা কত হবে 7। ঠিক আছে, আশা করি বুঝছো তোমরা এটা। এটা গেল বিজোড় সংখ্যার ক্ষেত্রে। এরপর আমরা যদি জোড় সংখ্যার ক্ষেত্রে আসি, জোড় সংখ্যার ক্ষেত্রে মানে পদ সংখ্যার মান যদি জোড় হয়, তাহলে সেই ক্ষেত্রে মধ্যমাটা নির্ণয় কিভাবে করব? সেই ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের সূত্র হলো n/2 এততম পদ প্লাস n/2 প্লাস 1 এততম পদ, এইটা সূত্র। ভাগ হলো কি, ভাগ হলো 2। এটা হলো জোড় সংখ্যার ক্ষেত্রে, আমরা জোড় সংখ্যার ক্ষেত্রে যে মধ্যমা নির্ণয়ের সূত্র সেটা। এখানে একটা আমরা তথ্য সারি দেই, তথ্য সারিটা আমরা কি দিতে পারি, যে একই তথ্য সারি দিই 7 10 12, এটা
12 আর একটা 3 দিয়ে। এটাকে কিন্তু যখন আমরা মধ্যমা নির্ণয় করব, মধ্যমা নির্ণয় যে আমরা মানে প্রথমে যে সংখ্যাটা আমরা দেখছি, প্রথমে কিন্তু বলা হয়েছে যে ঊর্ধ্বক্রম আর নিম্নক্রমে সাজানো লাগবে। যে তথ্য সারিটা দেয়া থাকবে সেই তথ্য সারিকে প্রথমে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সেই অনুযায়ী সাজানো লাগবে। তারপর আমরা সেইখান থেকে মধ্যমাটা নির্ণয় করব। মধ্যমার সূত্র দিয়ে তারপর মধ্যমা নির্ণয় করব। তাহলে এখানে কয়টা সংখ্যা আছে? 3 6টা সংখ্যা আছে। 6টা সংখ্যা বলছে, কি বলছে? মধ্যমা নির্ণয় করতে বলছে। তাহলে এইটাকে আমরা আগে প্রথমে মানে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় অনুযায়ী সাজাই। বড় থেকে ছোট অনুযায়ী সাজাই। কি রাখবো? প্রথমে 12টা, যেহেতু সবার উপরে, তাহলে ওটা লিখি 12, 10, তারপর 7, 3 দুইবার আছে, 3 দুইবার লিখলাম, এবং 1। তাহলে এখানে কয়টা সংখ্যা আছে? 6টা পদ সংখ্যা। মানে n এর মান কত হবে? 6। n = 6। তাহলে n ভাগ 2, তাহলে কি হবে? 6 ভাগ 2 কত হবে? তাহলে 3। তাহলে n ভাগ 2 হবে 3। তাহলে n ভাগ 2 এর মান কত হবে? সুতরাং n = কি বসাবো? এই সূত্রে বসাই দেই মানগুলা। n ভাগ 2 আমরা কত পাইলাম? 3 পাইলাম। এখানে কি হবে? 3তম পদ প্লাস n ভাগ 2 এর মান কত পাইছি? 3 পাইছি। 3 প্লাস 1 এততম পদ ভাগ 2। তাহলে এটা কত হবে? এটা হবে 3 আর 1 যোগ করলে 4। তাহলে 3তম পদ যোগ 4তম পদ, 4তম পদ ভাগ 2। তাহলে 3তম পদ এখানে কত আছে দেখি? 1 2 3। 3তম পদ কত আছে? 7। এবং 4তম পদ কত আছে? 3 আছে। 1 2 3 4। 4তম পদ এটা, 3তম পদ এটা। 7 আর 3। তাহলে 7 প্লাস 3 ভাগ 2। তাহলে কত হয়? 7 3 10 ভাগ 2 = 5। তাহলে জোড় সংখ্যার ক্ষেত্রে এদের মধ্যমা কত হবে? 5। এই তথ্য সারির মধ্যমা কত হবে তাহলে? 5। এটা হলো জোড় সংখ্যার ক্ষেত্রে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের সূত্র গেল। এরপর মধ্যমা নির্ণয়ের আরেকটা সূত্র আছে বিন্যাসের ক্ষেত্রে একটা তথ্য দিয়ে থাকবে। সেই তথ্যের ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের সূত্র আরেকটা আছে, সেটা হবে, দাঁড়াও, সেই ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের সূত্র m = l প্লাস n/2 মাইনাস fc ভাগ fm গুণন c। এই ক্ষেত্রে হলো l, এখানে l হলো কি? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। l কি হবে? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। n টা তো জানি, n টা হলো পদ সংখ্যা। আর fc হবে কি? মধ্যক শ্রেণীর পূর্ববর্তী যে গণসংখ্যা আছে, ক্রমযোজিত গণসংখ্যা, সেটা। fc কি? মধ্যক শ্রেণীর পূর্ববর্তী যোজিত গণসংখ্যা। আর যে fm টা আছে সেটা কি? এটা হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এটা হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আর যে c টা আছে সেটা হলো শ্রেণী ব্যবধান। এটা হলো মধ্যমা নির্ণয়ের সূত্র, আরেকটা সূত্র। এই ক্ষেত্রে এই সূত্র কোথায় প্রয়োগ করা হবে সেটা দেখি আমরা। সেটা দেখি এর আগের মতো যে আমরা যে একটা সলভ করছিলাম সেটা অনুযায়ী একটা করি। এক্ষেত্রে মান এবং গণসংখ্যা আমি একবারেই করে দিই, একবারে যে ছকটা থাকে সেই ছকটা অনুযায়ী একবারে করে দিই, নাহলে এখানে জায়গা কম, তো তাই একটু সমস্যা হয়ে যাচ্ছে।
একবারে ছকটা যদি করি, এখানে কি থাকবে? প্রথমে মান বা শ্রেণী ব্যক্তি যেটা থাকে, শ্রেণী ব্যক্তি বা ব্যবধান সেটা, তারপরে এখানে গণসংখ্যা, এবং এখানে থাকবে কি? এখানে যোজিত গণসংখ্যা, যোজিত গণসংখ্যা। এটা হলো এখানে। তার মান আমরা কি ধরি? ওই আগেরটার মতো 10 থেকে 20 ধরি, আর 20 থেকে 30, এবং 30 থেকে 40। এবং গণসংখ্যাটা কত? 5, 7, 9। এবং যোজিত গণসংখ্যা তাহলে কি হবে? এখানে এর পূর্ববর্তী যেহেতু কোনো গণসংখ্যা নাই, তাহলে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে এর গণসংখ্যা মানে যোজিত এই গণসংখ্যা এইটাই 5ই থাকবে এই শ্রেণীর জন্য। পরের শ্রেণীর জন্য কি হবে? 5 আর 7 কত হয়? 12। এবং তার পরবর্তী শ্রেণীর জন্য গণসংখ্যা, যোজিত গণসংখ্যা কত হবে? সেটা হবে 21। এটা। তারপর যদি আমরা 40 থেকে আরেকটা ধরি, 40 থেকে 50 পর্যন্ত আরেকটা ধরি, গণসংখ্যা কত ধরি? 4 ধরি। তাহলে এই ক্ষেত্রে এর পূর্ববর্তী গণসংখ্যা যোগফল প্লাস এটা যদি ধরি, তাহলে আমাদের মানটা কত আসে? 25। এটা গেল। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো কোনটা মধ্যক শ্রেণী? এটা এইভাবে মধ্যক শ্রেণী, এই ক্ষেত্রে মধ্যক শ্রেণী নির্ণয় করার ইয়াটা আমি দেখা দিচ্ছি। এখানে এন আমাদের কত আসছে? 25। মোট গণসংখ্যা, মোট যে গণসংখ্যা বা পদসংখ্যা যেটা আছে সেটা হলো মানটা কত আসছে? 25। এখন এই ক্ষেত্রে যে এই মানটাকে 2 দ্বারা ভাগ দিলে, 25 ভাগ 2, তাহলে আমাদের কত আসতেছে? 25 12.5, 12.5 আসতেছে। তোমাদের জন্য আরেকটু সহজ সহজ করে ধরি, এটা যদি ধরি 3, তাহলে সেক্ষেত্রে এখানে আসবে কত? আমাদের 24। 24, তাহলে 24 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিতাম তখন কত আসতো? 12। 12 আসতো, 12 × 24। তাহলে এই 12 যে মানটা, সেই মানটা আমাদের এখানে কোন শ্রেণীতে পড়তেছে? আমাদের যে যোজিত গণসংখ্যার ক্ষেত্রে দেখি কোন কাঠামোর মধ্যে পড়তেছে। আমরা যদি এটার ক্ষেত্রে ধরি, এইটার মান কত? এইটার মান হলো 1 থেকে 5 এর মধ্যে সীমিত। মানে 5 পর্যন্ত যে মানটা থাকবে সেটা এখানে সীমিত। তারপর এখানে এই জায়গাটুকু যেটা আছে এইটা কতর মধ্যে সীমিত? তারপর 5 এর পর 6 থেকে 12 পর্যন্ত এই জায়গাটাতে সীমিত। এবং তারপরে যদি তারপরের ইয়াটাতে ধরি, তারপরে 12 থেকে পরবর্তী কত? 13। 13 থেকে 21 পর্যন্ত এই এই শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ নাম্বারগুলো, যে সংখ্যাগুলো আছে সেগুলো। এবং 21 থেকে পরবর্তী যে 22 থেকে 24 পর্যন্ত সংখ্যা, সেগুলো হলো এই শ্রেণীর 40 থেকে 50 এর মধ্যে সীমাবদ্ধ। এখন এই ক্ষেত্রে 12টা আমাদের কোথায়? 12 নাম্বার ইয়েটা আমাদের কোথায় আসতেছে? এইখানে আসতেছে না? তাহলে আমাদের মধ্যক শ্রেণীটা কত হবে? মধ্যক শ্রেণীটা হবে এইটা। যখন 12.5 আসতো তখন তো 12 থেকে 5 মানে 0.5 টা বেশি, আর এখানে তো শুধু 12 পর্যন্ত আসছে, 12.0 পর্যন্ত, 12 পর্যন্ত। এখানে 12.5 যখন হইতো তখন মধ্যক শ্রেণীটা আমাদের হইতো এটা। আগের যে ইয়াটা যখন মানটা আমরা পাইছি, কি আগের মানটা পাইছিলাম যে 12.5, সেই ক্ষেত্রে আমাদের মধ্যক শ্রেণী তখন হইতো এই শ্রেণীটা। যেহেতু আমরা এখানে মানটা চেঞ্জ করে 12 আসছে পরে, তাহলে এই ক্ষেত্রে আমাদের মধ্যক শ্রেণী কত হবে? এই ক্ষেত্রে মধ্যক শ্রেণী হবে আমাদের দ্বিতীয় সারিটা। এটা হবে আমাদের মধ্যক শ্রেণী। তাহলে এই ক্ষেত্রে আমাদের তাহলে এল এর মানটা, মধ্যক শ্রেণীর যে নিম্ন সীমিতা আছে এল, এটা হলো এল এর মান। এফএম তো আমরা জানি যে মধ্যক শ্রেণীর যে গণসংখ্যাটা সেটা হলো এফএম। আর যে যোজিত গণসংখ্যা এফসি আমরা কি বলছিলাম? যে তার মধ্যক শ্রেণীর গণসংখ্যা মানে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী যোজিত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী তো এটা হলো আমাদের মধ্যক শ্রেণী। তাহলে এর পূর্ববর্তী যোজিত গণসংখ্যা কত আছে? 5। তাহলে এফসি এর মান কত হবে? এফসি এর মান এখানে আসবে 5। এটা এইভাবে আমরা যদি মানটা এখানে বসাই দিই, তাহলে আমরা মানটা পেয়ে যাব। তো n/2 তো আমরা বের করতে পারবো। n তো আমরা কত পাইছি এটা? তাহলে n/2 তাহলে কত হবে? 24/2, তাহলে কত হবে আমাদের? 12। এটা এইভাবে মানগুলো যদি আমরা বসাই দিই, বসাই দিয়ে বের করি,
যোগ ভাগ মাইনাস যোগ গুণ করে তাহলে আমরা আমাদের মানটা পেয়ে যাবো, মধ্যমান মানটা যেটা আসবে সেটা পেয়ে যাবো। যদি আমি তোমাদের করাই দিই, একটু কেউ কেউ না বুঝতে পারো, তাহলে এখানে এর এর মানটা আমাদের কত, মধ্যক শ্রেণী 20, তারপর 20 প্লাস n ভাগ 2 আসছে কত 12, মাইনাস কত এফ সি হলো 5 ভাগ এফএম কত, আমাদের এফএম হলো 7, এবং গুণ শ্রেণী ব্যবধান কত 10। এটা আসলো। এখন এটা যদি আমরা নির্ণয় করি তাহলে আমাদের কত আসতেছে, 12 থেকে যদি 5 যায় সেক্ষেত্রে আমাদের মান কত আসবে, 20 প্লাস 12 থেকে 5 গেলে আমাদের মান আসবে যে 7, 7 7 ভাগ 7 গুণ 10, মানে 7 দিয়ে 20 প্লাস 7 দিয়ে 7 কে কেটে দিই তাহলে আমাদের আর কত থাকে 1, তাহলে 10 একে 10 হয়, এখানে আমাদের মানটা কত আসবে তাহলে 30, তাহলে মধ্যম আমাদের কত আসতেছে, এখানে আমাদের মধ্যম আসতেছে 30। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এই আমাদের মানটা কত আসবে, এটা হলো মধ্যমান মান, ওই আগের শ্রেণী যেটা মানে তথ্য সারিটা লিখে দিয়েছিলাম সেটার মধ্যমান মান হলো আমাদের কত 30, এটা হলো মধ্যমা গেল। এরপর যদি প্রচুরকের ক্ষেত্রে আসি, প্রচুরকটা আমরা কি জানি, প্রচুরকটা আমরা জানি যে একটা তথ্য সারিতে যে মানটা বেশি বা সবচেয়ে বেশি বার থাকে সেটাই হলো প্রচুরক, সেটাকে আমরা কি বলে, প্রচুরক বলে। এখন প্রচুরকের যদি একটা তথ্য সারি লিখি, 5 6 9, এইটা তথ্য সারি একটা, সরি একটু লিখি, 6 4 4 7 9 10, এইটা এই ক্ষেত্রে তাহলে আমাদের যদি বলি যে এক্ষেত্রে আমাদের প্রচুরকটা কোনটা, আমরা তো বললাম যে একটা তথ্য সারিতে যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকে সেটাই হলো আমাদের প্রচুরক। তাহলে এই তথ্য সারির ক্ষেত্রে প্রচুরক কোনটা হবে, এই তথ্য সারিতে বেশি সংখ্যক কোনটা লেখা আছে, এই আমরা যদি হিসাব করি তাহলে আমরা দেখতে পাবো কি, না একটাই হলো সবচেয়ে বেশি বার আছে, এক না এক যে সংখ্যাটা আছে সেটাই কতবার আছে, 3 বার আছে। তাহলে এই ক্ষেত্রে কোনটা হবে, এই ক্ষেত্রে 1 হবে প্রচুরক, প্রচুরকের মান কত হবে তখন 1। যদি লাস্টের একটা মিশাই দিই, লাস্টের একটা যদি মিশানো হয় তাহলে কি আসতেছে আমাদের, এই একটা 2 বার আসতেছে, এখানে এক 2টা আসতেছে, আবার 4-এর ক্ষেত্রেও 2 বার আসতেছে, সেই ক্ষেত্রে আমাদের প্রচুরক শ্রেণী কোনটা হবে, 1 আর 4 যেহেতু সমান সমান সংখ্যক বার এখানে লেখা আছে তাহলে সেক্ষেত্রে প্রচুরক হবে, সেক্ষেত্রে প্রচুরক 1 আর 4 দুইটাই হবে। আশা করি বুঝাতে পারছি সবাইকে। এটা হলো প্রচুরক গেল। প্রচুরকের একটা সূত্র আছে, সূত্রটা যদি আমি লিখি, যে প্রচুরককে তো আমরা জানি যে বলছি যে প্রচুরককে এম দ্বারা প্রকাশ করা হয়, এই ক্ষেত্রে প্রচুরকের সূত্রটা কি আছে, বইয়ে আছে যে এল প্লাস f0 মাইনাস f1 ভাগ 2f0 মাইনাস f1 মাইনাস f2 সি, এটা দেয়া আছে। এখন এই ক্ষেত্রে এলটা কি বললাম, এলটা আমরা আগে মধ্যমার কিছু বলছি যে এলটা হলো প্রচুরক, মানে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। তাহলে এইটা যেহেতু প্রচুরকের ক্ষেত্রে আমরা নির্ণয় করতেছি, সেই ক্ষেত্রে প্রচুরকের ক্ষেত্রে এটা হবে কি, প্রচুরক শ্রেণী যেটা থাকবে সেটা নিম্ন সীমা, তারপর প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, তারপর S0 যেটা থাকবে সেটা হলো এখানে কি বলছে, প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা আছে এটা হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, এল হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা।
আর যে F0 আছে সেটা হলো কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। আর F1 টা এখানে যেটা আছে সেটা হলো কি প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী যোজিত সংখ্যা। প্রচুরক যে শ্রেণীটা থাকবে সেই শ্রেণীর পূর্ববর্তী যোজিত সংখ্যা। পূর্ববর্তী যোজিত সংখ্যা। আর F1 এটা হলো F1। এখন যদি F2 বলি তাহলে এই ক্ষেত্রে তাহলে কি হবে? এই ক্ষেত্রে হবে যে পরবর্তী প্রচুরক শ্রেণীর পরবর্তী যোজিত সংখ্যা। পরবর্তী শ্রেণীর যোজিত সংখ্যা। আর সিটা কি সেটা আমরা আগে জানতাম, সেটা হলো শ্রেণী ব্যবধান। এটা গেল। এখন আমরা যদি সি হলো শ্রেণী ব্যবধান, এখন আমরা যদি একটা লিখি, এটা সারণীর মাধ্যমে যদি আমরা বুঝাই একটু কোনটা কেমন হবে দেখি। আগে সারণটাই যদি আমরা আরেকবার দিই, শ্রেণী ব্যক্তি, প্রথমটা শ্রেণী ব্যক্তি, তারপর একটা গণসংখ্যা, তারপর একটা কি হবে যোজিত গণসংখ্যা। এটা গেল। তাহলে কি 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এর 5, 7, 9 কত ধরি 4। এখানে যোজিত গণসংখ্যা কি আছে 5, প্রথমটা 5ই হবে, পরেরটা কি হবে 5 আগের সাথে 7 হলো, আগের সাথে যুক্ত করে যোগ করে কি মান বসাবো, তাহলে সেটা হলো 12। তারপর 9 হলো কি 21, এবং এখানে যদি 4 যায় তাহলে কি হবে 25। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রচুরক শ্রেণীটা কি হবে? প্রচুরক শ্রেণীটা আমরা আগে বলছিলাম যে মানে কোন একটা তথ্য সারিতে যে মানটা যত বেশিবার থাকবে সেটাই হলো প্রচুরক শ্রেণী। এই ক্ষেত্রে গণসংখ্যার ক্ষেত্রে দেখি এই শ্রেণীর যে গণসংখ্যাটা আছে সেটা হলো সবার চেয়ে বেশিবার আছে, সেটা কতবার 9 বার। তাহলে এর ক্ষেত্রে প্রচুরক শ্রেণী কিন্তু কোনটা হবে? প্রচুরক শ্রেণী হবে এই 9, যেটা মানে সবচেয়ে বেশি গণসংখ্যা যুক্ত ইয়াটাই হবে প্রচুরক শ্রেণী তথ্য সারি। তাহলে এটা হলো এর প্রচুরক শ্রেণী। তাহলে এই ক্ষেত্রে যদি এল, তাহলে এলটা আমরা কি বলছি প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে এই 30 হবে এই প্রচুরক এই শ্রেণীটার নিম্ন সীমা এন এর মান। তারপর F0 কি বলছি? F0 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, মানে এটা হবে F0, এটা হবে F0, এটা হবে F0। এবং যদি F1 টা আমরা কি বলছিলাম? F1 টা বলছিলাম যে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী যে ক্রমযোজিত গণসংখ্যা ছিল সেটা। তাহলে এই পূর্ববর্তী যে গণসংখ্যা এটা হলো F1 এর মান, আর যে পরবর্তী যে যোজিত গণসংখ্যা সেটা হলো F2 এর মান। এটা। আর শ্রেণী ব্যবধান কত আছে? c কত? c 10। এই অনুযায়ী যদি আমরা নির্ণয় করি, মানগুলো বসে দিয়ে নির্ণয় করি, তাহলে আমরা অবশ্যই সহজে নির্ণয় করতে পারবো। এটা হলো আমাদের প্রচুরকের ক্ষেত্রে। আশা করি বুঝতে পারছো সবাই। এখন যদি পরবর্তীতে আসি,